যখন কোনো ব্যবসা দাঁড়ায় তখন মূলত ২টা স্টেপ করা হয়। ১ নম্বর স্টেপ হলো কোনো প্রোডাক্ট বা সার্ভিস বানানো। প্রথমে তো সে কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিস ডিজাইন করে এবং তারপরে মার্কেটিং করে ওই প্রোডাক্ট বা সার্ভিসটা বিক্রি করার জন্য। এবং অনেক কোম্পানি অনেক টাকা মার্কেটিংয়ে খরচ করার পরে যখন রিয়ালাইজ করে যে তাদের অত বিক্রি বাট্টা হচ্ছে না, তখন সে ধরে নেয় যে there is something wrong with their প্রোডাক্ট অর সার্ভিস। অনেক সময় এটা সত্যি, বাট অনেক সময় এটাও সত্যি যে তাদের প্রোডাক্ট বা সার্ভিসে অ্যাকচুয়ালি কোনো সমস্যা ছিল না। অ্যাকচুয়ালি তাদের যে সমস্যাটা ছিল সেটা হলো তারা তাদের মার্কেটিংয়ে তাদের প্রোডাক্ট বা সার্ভিসের কথাটা ঠিকমতো বলতে পারে না এই মানুষকে, এবং এই বলতে না পারার কারণে যে কনফিউশন সৃষ্টিটা হয়েছে, সেই কনফিউশন সৃষ্টি হওয়ার কারণে তার পোটেনশিয়াল কনজিউমার কখনো তার অ্যাকচুয়াল কনজিউমার হয় নাই। আমার খুব পছন্দের একটা বই হলো ডোনাল্ড মিলারের বিল্ডিং আ স্টোরি ব্র্যান্ড। আমি এটা নিয়ে অনেক আগে ইউটিউবে একটা ভিডিও করেছিলাম, বাট ভিডিওটা অনেক ছোট। আজকে আমরা এই বইটার একদম ডিপ ডাইভে যাব এবং আমি অনেক কিছু লিখে রাখছি যেগুলো সব আমি আপনাদের সাথে শেয়ার করবো, এবং গোল হলো এইগুলো শেয়ার করার কারণে আপনার যেন অ্যাকচুয়ালি বইটা আর পড়তে না হয়, বইটা না পড়েও আপনি যেন পুরা বেনিফিট বইয়ের নিতে পারেন। সো ইটস আ কোর্স অ্যাবাউট বিল্ডিং আ স্টোরি ব্র্যান্ড। চলেন আমরা শুরু করি। এবং এই ভিডিওটা, এই কোর্সটা, মাস্টার ক্লাসটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যাদের অলরেডি একটা ব্যবসা আছে বা যারা ভাবছেন ব্যবসা শুরু করবেন। যাদের ব্যবসা আছে তাদের জন্য ভয়ঙ্কর রকম গুরুত্বপূর্ণ। আমি অবশ্যই বলবো আপনারা যারা অলরেডি বিজনেস করতেছেন বিভিন্ন ধরনের, তারা একটা কাগজ এবং কলম নিয়ে বসবেন। যাদের এখন বিজনেস নাই বাট তারপরেও দেখতেছেন, তাদের কাগজ এবং কলম নিয়ে বসতে হবে না, তারা নর্মালি দেখতে পারেন, বাট তারপরে একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। ওকে, প্রথমেই আমাদের যে জিনিসটা বুঝতে হবে, কেন বেশিরভাগ মার্কেটিং কাজ করে না। অ্যাকর্ডিং টু ডোনাল্ড মিলার, বেশিরভাগ মার্কেটিং কাজ না করার কারণ ২টা। ১ নম্বর কারণ হলো আমাদের ব্রেইন ফান্ডামেন্টালি সবসময় চায় তার বেশিরভাগ এনার্জি সার্ভাইভালের ওপরে ফোকাস করতে। এনশিয়েন্ট টাইম থেকে, হাজার হাজার বছর আগের থেকে আমাদের ব্রেইনের একটাই কাজ ছিল। সেই কাজটা হলো কিভাবে এই মানুষটা, যেই মানুষটার ব্রেইন সেই মানুষটাকে সারভাইভ করতে হেল্প করা। সাভানার জঙ্গল থেকে শুরু করে, মানুষ যখন এত সভ্য হয়নি তখনকার সময় থেকে শুরু করে এখন পর্যন্ত, আজকের দিন পর্যন্ত আমাদের ব্রেইনের মূল কাজ হলো আমাদেরকে সারভাইভ করতে হেল্প করা। যখন কোনো একটা মার্কেটিং মেসেজ অনেক কমপ্লিকেটেড হয়ে আসে আমাদের কাছে, তখন আমাদের ব্রেনের ওই মার্কেটিং মেসেজটা বুঝতে বেশি ক্যালোরি বার্ন করতে হয়। এবং আমাদের ব্রেন কখনো বেশি ক্যালোরি বার্ন করতে চায় না ওইরকম আজাইরা কাজে, যেহেতু ওই কাজটা তার সার্ভাইভালের সাথে রিলেটেড না। যেহেতু আমাদের ব্রেন এত ক্যালোরি বার্ন করতে চায় না ওই রকম একটা আজাইরা কাজে, পারসিভড আজাইরা কাজ, ওই মার্কেটিংয়ের মেসেজ জেনে তো ওই ব্রেনের লাভ আছে নাকি ব্রেন মনে করে নাই। সো এই কারণে কেউ যখন অনেক কমপ্লিকেটেড মার্কেটিং ডিজাইন করে, তার মার্কেটিং বেশিরভাগ সময় ফেইল করে। এটা একটা কারণ। অলওয়েজ মনে রাখবেন যে আপনার যে মার্কেটিংয়ের মেসেজ, সেই মার্কেটিংয়ের মেসেজ মাসলোর হায়ারার্কি অফ নিডের কোনো একটা নিডকে ডিরেক্টলি অ্যাটাক করতে হবে। এই জিনিস যদি না করে, সেই ক্ষেত্রে আপনার মার্কেটিংয়ের মেসেজ কখনোই ভালোভাবে ডেলিভার্ড হবে না একজন কনজিউমার, পোটেনশিয়াল কনজিউমারের মনে। নেক্সট প্রশ্ন হলো মাসলোর হায়ারার্কি অফ নিড কী জিনিস। আপনারা যদি গুগল করেন, আপনারা একটা পিরামিডের মতো শেপ দেখতে পারবেন, যে পিরামিডের মতো শেপটাকে বলা হয় মাসলোর হায়ারার্কি অফ নিড। এবং এখানে হায়ারার্কি, নিচের থেকে ওপরে নিডের ডিভিশন করা আছে, যে একজন মানুষের প্রথমে কী লাগে জীবনে। প্রথমে তার লাগে ফুড এবং সার্ভাইভাল। ফুড এবং সার্ভাইভালের পরে তার কী লাগে, তার লাগে সেফটি এবং শেল্টার। সেফটি এবং শেল্টারের পরে তার কী লাগে, রিলেশনশিপ, কম্পেনিয়নশিপ, ভালোবাসা, এই ধরনের জিনিস, বন্ধুত্ব। এবং তারপরে তার আরও গ্রেটার নিডের দিকে ফোকাস করতে হয়, ফিলোসফিক্যাল নিড বা অ্যাসপাইরেশনাল নিড, ওই ধরনের জিনিসপত্র। সো আপনি যখন আপনার মার্কেটিংয়ের ক্যাম্পেইন সাজাবেন বা আপনি যখন আপনার মার্কেটিংয়ের মেসেজিং নিয়ে চিন্তা করবেন, আপনার মনে রাখতে হবে আপনার প্রোডাক্ট বা সার্ভিস ম্যাসলোর হায়ারার্কি অফ নিডের কোনো একটাকে যদি ডিরেক্টলি অ্যাটাক না করে, সেই ক্ষেত্রে ব্রেইন মনে করবে তার বেশি ক্যালোরি বার্ন করতে হবে, এবং ব্রেইন বেশি ক্যালোরি বার্ন করতে চায় না, এবং সে তখন আপনার মার্কেটিং মেসেজ খুব সুন্দর করে রিসিভ করবে না। উল্টাভাবে যদি আমরা চিন্তা করি, আমরা যদি চাই আমাদের মার্কেটিংয়ের মেসেজ, আমাদের কথাবার্তা মানুষজন খুব সহজে রিসিভ করুক, খুব সুন্দর করে রিসিভ করুক এবং রিসিভ করে মনে রাখুক, তাহলে অবশ্যই আমাদের মার্কেটিং মেসেজ ম্যাসলোর হায়ারার্কি অফ নিডের কোনো না কোনোটার সাথে অ্যাটাচ করে আমাদের বলতে হবে। ১ নম্বর ভুল হলো বেশিরভাগ কোম্পানি এই জিনিস করে না। সেকেন্ড, যখন আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিস ম্যাসলোর হায়ারার্কির কোনো একটা নিডের সাথে অ্যালাইন করে ফেলছেন, সেকেন্ড কাজটা হলো অ্যালাইন করছেন, সো এখন ব্রেইন ইন্টারেস্টেড। বাট মনে রাখবেন, ব্রেইন ইন্টারেস্টেড হওয়ার পরেও ব্রেইন যাবে যে আমি যত ফিউয়ার ক্যালোরি খরচ করে, যত কম কষ্ট করে আমি ওই মার্কেটিং মেসেজটা বুঝতে পারি। হ্যাঁ, আমি বুঝছি আপনার মার্কেটিং আমার সার্ভাইভালের জন্য গুরুত্বপূর্ণ, আমার ব্রেইন অ্যাটেনশন দিছে, বাট এই অ্যাটেনশন চলে যাবে যদি আপনার মেসেজ তারপরেও অনেক কমপ্লিকেটেড হয়। সো সেকেন্ড ভুল যেটা কোম্পানিরা করে, সেটা হলো তারা ম্যাসলোর হায়ারার্কির কোনো একটা নিডকে সে অ্যাটাক করে,
ঠিক আছে, বাট এরপরে সে যখন কাস্টমারকে বুঝাইতে যায় তখন সে এত কমপ্লিকেটেড করে বুঝায় যে কাস্টমার বুঝে যে এটা আমার জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু কেন গুরুত্বপূর্ণ এই জিনিস সে আর বুঝে না, ব্রেইন জোন অফ হয়ে যায়। সো সেকেন্ড যে মিস্টেক যেটা আমরা কখনোই করবো না সেটা হলো আমরা আমাদের গল্প কখনো কমপ্লিকেট করবো না, আমরা আমাদের মার্কেটিং মেসেজ কখনো কমপ্লিকেট করবো না। এবং একটা মার্কেটিং মেসেজ কমপ্লিকেট যেন না হয়ে যায়, সহজ যেন থাকে, এইটা এনশিওর করার সবচেয়ে পারফেক্ট উপায় হলো স্টোরি বানানো বোঝা। একটা গল্প, একটা স্টোরির ফরম্যাট কিভাবে কাজ করে, একটা স্টোরির স্ট্রাকচার কীরকম, কিভাবে একটা স্টোরি কোন ফরম্যাটে কেমনে কী অ্যাঙ্গেলে বললে কাস্টমারের মনে, পটেনশিয়াল কাস্টমারের মনে পারফেক্টলি হিট হবে, এটা বুঝতে পারাটা খুব জরুরি। এবং এই বইয়ের বেশিরভাগ অংশই অ্যাকচুয়ালি এই জিনিসটাই কভার করে। একটা জিনিস এই বইয়ের ভিতরে খুব গুরুত্বপূর্ণ যেটা আমার কাছে লেগেছে এবং আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো মিউজিক ভার্সেস নয়েজ। মিউজিক এবং নয়েজের মধ্যে আপনি যদি ফান্ডামেন্টালি চিন্তা করেন, টেকনিক্যালি তেমন কোনো বড় ডিফারেন্স নাই। নয়েজ এবং মিউজিক দুইটাই নোটস। আপনারা যারা গিটার টিটার বাজাইছেন তারা, যেখানে কোথাও গিটার আছে আমার পিছনে, যেখানে, তারা জানেন যে গিটারে নোটস থাকে, ইয়ে ডি জি বি ই ইত্যাদি ইত্যাদি। আমরা বাংলা দিয়ে চিন্তা করি সারে গামা পাধা নিসা। নয়েজ এবং মিউজিক দুইটার মধ্যেই সারে গামা পাধা নিসা থাকে। নয়েজ শুনতে আমাদের বিরক্ত লাগে, মিউজিক শুনতে আমাদের ভালো লাগে। তার একমাত্র কারণ হলো মিউজিক স্ট্রাকচার্ড এবং নয়েজ আনস্ট্রাকচার্ড। আপনি একটু চিন্তা করে দেখেন, কখনো কখনো আপনি এরকম গান শুনছেন যেই গানের ভিতরে নয়েজ ইউজ করা হয়েছে। যেমন আপনি কোক স্টুডিওর গান শুনছেন বা বিভিন্ন ফিউশন শুনছেন যেখানে গানের মধ্যে গাড়ির হর্ন ইউজ করা হয়েছে বা গানের মধ্যে পিছনে কোলাহল ইউজ করা হয়েছে। বা আপনি অনেক সময় দেখবেন যে বিভিন্ন ব্যান্ড তাদের গান যখন পাবলিশ করে তারা স্টেজ শোগুলার থেকেও ফুটেজ নিয়ে নিয়ে পাবলিশ করে এবং ওখানে স্টেজ শোর ক্রাউডের নয়েজও থাকে, বাট ওগুলো শুনতে খারাপ লাগে না। বাট আমি যদি আপনাকে গাড়ির হর্ন শোনাই 2 মিনিট, আপনার কিন্তু শুনতে খুব বিরক্ত লাগবে। দুই ক্ষেত্রেই আমি রাফ নয়েজ ইউজ করতেছি, বাট একটা আমার খুব শুনতে ভালো লাগতেছে আর একটা আমার খুবই বিরক্ত লাগতেছে শুনতে। এর কারণ হলো যদিও নয়েজ এবং মিউজিক একই জিনিস, বাট একটা খুব স্ট্রাকচার্ড এবং আরেকটা আনস্ট্রাকচার্ড। একটা ভুল যেটা কোম্পানিরা করে তাদের প্রোডাক্ট বা সার্ভিসের মেসেজিং বা মার্কেটিং ডিজাইন করার সময়, তারা অনেক কিছু বলে কিন্তু তারা নয়েজ করে, তারা সুন্দর স্ট্রাকচার্ড মেসেজ ডেলিভার করে না। এবং যেই কারণে দেখা যায় যে তারা অনেক কিছু বলতেছে, মানুষ অনেক কিছু শুনতেছেও, কিন্তু মানুষের মাথার মধ্যে ওগুলো নয়েজ হিসেবে আসতেছে, মিউজিক হিসেবে আসতেছে না, যেই কারণে মাথার মধ্যে মনে থাকে না। আমি যদি আপনাকে বলি আপনি কালকে যে হর্নটা শুনছিলেন গাড়ির, ওটা আমাকে আবার শোনান, আপনার কোনো ধারণাই নেই, ওটা একটা নয়েজ ছিল, আপনি ভুলে গেছেন। কিন্তু আমি যদি বলি আপনি যে মিউজিকটা শুনছিলেন ওটা আমাকে একটু শোনান, যে গানটা শুনছিলেন ওটা আমাকে একটু মনে করে শোনান, চান্স আছে কিন্তু আপনি গানটা এখনও মনে রাখছেন। আপনি 50 বছর আগে যে গান শুনছিলেন ওটা আপনার এখনও মনে আছে, কিন্তু গতকালকে যে নয়েজ হয়েছিল সেই নয়েজটা কীরকম ছিল আপনার কিন্তু এখন আর মনে নাই। সেই ব্যাপারটা মাথায় রাখবেন, মিউজিক ভার্সেস নয়েজ বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। ইউনিভার্সাল ফরম্যাট অফ আ স্টোরি যদি আমরা না বুঝতে পারি তাহলে আমাদের কখনোই স্টোরি বানানো পারফেক্ট হবে না। ইউনিভার্সাল ফরম্যাট অফ আ স্টোরি কথাটা শুনে আপনারা বুঝতে পারতেছেন যে একটা স্টোরির একটা নির্দিষ্ট ফরম্যাট আছে এবং পৃথিবীর বেশিরভাগ গল্প, আপনারা আজকের পরের থেকে যখন কোনো সিনেমা দেখবেন বা যখন কোনো নাটক দেখবেন বা যখন টিভিতে কোনো শোটো দেখবেন, আপনারা খেয়াল করবেন যে অলমোস্ট প্রত্যেকটা স্টোরি এই সেম ফরম্যাট ফলো করে। ফরম্যাটটা কি আমি তাড়াতাড়ি একটু পড়ি এবং তারপরে আমি আপনাদের প্রত্যেকটার ব্যাপারে আরেকটু বিস্তারিত বলবো। 7 স্টেপের ফরম্যাট। স্টেপ 1 হলো একটা ক্যারেক্টার থাকবে। আপনারা মনে মনে চিন্তা করেন আমি যা বলতেছি এইটা কোনো একটা সিনেমার সাথে মিলে নাকি মিলে না। একটা ক্যারেক্টার থাকবে, এই ক্যারেক্টারের কোনো একটা প্রবলেম থাকবে, এই প্রবলেম সলভ করার জন্য এ একটা গাইডের সাহায্য নেবে এবং তারপরে এই গাইডটা এসে তাকে একটা প্ল্যান দিবে এবং তারপরে তাকে বলবে কিভাবে এই প্ল্যানটা বাস্তবায়ন করতে হয়, মোটিভেট করবে। এবং তারপরে হয় ওই ক্যারেক্টারটা পারবে তার প্রবলেম সলভ করতে, অথবা ওই ফিল্ম ট্র্যাজেডি দিয়ে শেষ হবে যে না, সে পারে নাই, ফেল করছে। পৃথিবীর বেশিরভাগ সিনেমা, নাটক, টিভি শো এই ফরম্যাটে বানানো। আপনি যে কোনো সিনেমা, নাটক, টিভি শো উঠান, আপনি এই সেম জিনিস পাবেন। যে আমরা দেখলাম নায়ক সকালবেলা উঠছে, নায়কের প্রবলেম কি, নায়ক নায়িকাকে ভালোবাসে, এখন নায়ক নায়িকাকে ভালোবাসে এটা তো প্রবলেম না, প্রবলেম হইল নায়ক নায়িকাকে ভালোবাসে কিন্তু নায়িকাকে সে পাচ্ছে না, কারণ নায়িকার বাবা অনেক বড় লোক, নায়ক অনেক গরিব। শুরু হইল নায়কের প্রবলেম। এখন এই প্রবলেম সলভ কীভাবে করতে হবে, নায়কেরও বড় লোক হইতে হবে। নায়ক কীভাবে বড় লোক হবে, এই সময় দেখবেন আপনি সিনেমার মধ্যে বিভিন্ন গাইড আসতেছে। একটা বন্ধু এসে বলতেছে যা তুই কর, আমি হেল্প করতেছি তোকে। আরেকজন এসে বলতেছে না, আমি তোমাকে এই চাকরিটা দিলাম, তুমি হেল্প করো। তো বিভিন্ন ধরনের গাইড এই সময় সিনেমার ভিতরে আসে। এই গাইডগুলা ইনস্ট্রুমেন্টও দেয়, হেল্পও করে। মোটরসাইকেল দিয়ে বলবে যা, এই মোটরসাইকেল নিয়ে তুই নায়িকার পিছনে দৌড়ায় যা। এবং কখনো কখনো ফাইন্যান্সিয়ালি হেল্প করবে যে না, আমি তোমাকে এটা দিলাম, ওটা দিলাম, ইত্যাদি ইত্যাদি। এবং ইভেনচুয়ালি নায়কের দুইটা আউটকামের একটা হবে। একটা আউটকাম হইলো সে নায়িকাকে পাবে, পজিটিভ। আরেকটা আউটকাম হইলো সে নায়িকাকে পাবে না, সে হয়তো সুইসাইড করবে, নেগেটিভ।
পৃথিবীর সব স্টোরি এই 7টা স্টেপের মধ্যে থাকে, এবং আপনি যদি এই 7টা স্টেপ খুব ভালোভাবে বুঝতে পারেন, আপনি আপনার ব্র্যান্ডের জন্য কিভাবে একটা পারফেক্ট স্টোরি সাজায় কাস্টমারের কাছে পৌঁছাবেন এটাও খুব ভালো মতো বুঝে ফেলতে পারবেন। সো এই 7টা স্টেপ বোঝা খুব 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 গুরুত্বপূর্ণ। আমি আরেকবার আপনাদের বলি, আ ক্যারেক্টার হ্যাজ আ প্রবলেম, দেন হি মিটস আ গাইড হু গিভস দেম আ প্ল্যান and then calls them into action, and then eventually this will either end in success or this will end in tragedy. ঠিক আছে, এই 7টা স্টেপের একটা হবে। একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমরা অফটেন মিস্টেক করি, আমরা বুঝি না, সেটা হলো আমাদের কাস্টমার আমাদের স্টোরির হিরো, আমরা আমাদের স্টোরির হিরো না। আপনি যখন একটা ফ্রিজ বেচার চেষ্টা করতেছেন, আপনার মনে রাখতে হবে ফ্রিজটা যে ইউজ করবে সে এই গল্পের হিরো, আপনি অ্যাজ আ গাইড একটা টুল দিচ্ছেন। সো আপনি গাইড, যে টুলটা আপনি দিচ্ছেন সেই টুলটা হলো ফ্রিজ, যেটা ব্যবহার করে ওই হিরো তার গোল অ্যাচিভ করতে পারবে, তার প্রবলেম সলভ করতে পারবে। যে প্রবলেমটা ছিল তৃষ্ণা মেটানো, এখন সে ফ্রিজটা ব্যবহার করে সে তৃষ্ণা মেটাইতে পারবে। জিনিসটা একটু কমপ্লিকেটেড, বাট একবার আপনি বুঝে যাওয়ার পর আপনার কখনোই কমপ্লিকেটেড মনে হবে না। আপনি একটু চিন্তা করেন, আমরা একটা এক্সাম্পল নিই যে শাকিব খান একটা মেয়েকে ভালোবাসে, খুবই ভালো কথা, এটা দিয়ে গল্প শুরু হইল। একটা ছেলের পানি খেতে ইচ্ছা করছে, এটা দিয়ে একটা গল্প শুরু হইল। শাকিব খান যে মেয়েটাকে ভালোবাসে সেই মেয়েটা অনেক বড় লোক এবং শাকিব খান অনেক গরিব, প্রবলেম। যেই ছেলেটা পানি খাইতে চাইছে সেই ছেলেটার অনেক তৃষ্ণা পাইছে, কিন্তু ওদের বাসায় ফ্রিজ নাই, বা ওদের বাসার ফ্রিজে পানি ঠান্ডা হয় না অত, প্রবলেম। 2টা স্টেপ গেল, আ হিরো, আ ক্যারেক্টার হ্যাজ আ প্রবলেম। 2টা স্টেপ আমরা বুঝে গেলাম 2টা গল্পেই। নেক্সট, মিটস আ গাইড। ছেলেটা বসে আছে, ছেলেটা হঠাৎ ফেসবুকের ভিতরে একটা অ্যাড দেখলো, আপনি কি ঠান্ডা পানি খেতে চান, আপনি এখানে ক্লিক করুন। বা আমাদের ফ্রিজ পানি ঠান্ডা করে সবচেয়ে কম সময় এবং সবচেয়ে কম ইলেকট্রিসিটি খরচ করে, একটা অ্যাড দেখলো। শাকিব খান রাস্তায় বন্ধুদের সাথে বসে চা খাচ্ছে এবং আলাপ করছে যে ধুর, আমি তো ওকে পছন্দ করি, আমি ওকে ভালোবাসি, কিন্তু আমি ওকে পাচ্ছি না, কি করা যায়। এক বন্ধু বলল, আরে দোস্ত, আমার চাচা তো ওনার কোম্পানিতে হায়ার করতেছে, আমি একটা মিটিং সেট করে দিই, তুই যা। 2 ক্ষেত্রের বিষয় একই। এখানেও একটা কোম্পানির কাছ থেকে একটা ফেসবুক অ্যাড দেখলো, ওইখানে ওই বন্ধু ওকে গাইড হিসেবে। সো 2 ক্ষেত্রেই, এখানে এই কোম্পানিটা গাইড, এইখানে ওই বন্ধুটা গাইড, বাট 2 ক্ষেত্রেই সেম, গাইডরা একটা টুল দিচ্ছে। সো গাইডরা, বন্ধু তার চাচাকে দিচ্ছে, বা যে চাচা একটা চাকরি দিবে, সো ওইটা হলো টুল। এখানে গাইডটা একটা ফ্রিজ দিচ্ছে, যেই ফ্রিজটা হলো একটা টুল। ওখানে ওই চাকরিটা ব্যবহার করে শাকিব খানের প্রবলেম সলভ করবে, এইখানে ফ্রিজটা ব্যবহার করে ওই তৃষ্ণার্ত ছেলেটা তার প্রবলেম সলভ করবে। যদি সে করতে পারে তাইলে এই রেজাল্টটা পজিটিভ হবে, সে খুশি হবে। যদি শাকিব খান চাকরির ওই প্রবলেম চাকরি দিয়ে বড়লোক হইতে পারে তাহলে শাকিব খান খুশি হবে, যদি না হয় তাহলে শাকিব খান সুইসাইড করবে, যদি সে না হয় তাহলে এই ছেলে তৃষ্ণার্ত থাকবে। এই ইউনিভার্সাল ফরম্যাটে পৃথিবীর বেশিরভাগ গল্প পড়ে, এবং এটা বোঝা খুব জরুরি। আপনি যখন একটা গল্প লিখতে বসবেন, আমরা সবাই কিন্তু অ্যাজ মার্কেটার্স গল্প লিখি। গল্প লেখা মানে এটা না যে আমি উপন্যাস লিখতেছি বা আমি সাহিত্য লিখতেছি। গল্প লেখা মানে আমরা যখন ফেসবুকে অ্যাডের কথা চিন্তা করি, আমরা যখন ইউটিউবে ভিডিওর কথা চিন্তা করি, আমরা যখন ভাবি যে আমার এই কলমটা আমি কিভাবে বেচবো, বেচার জন্য আমি কিভাবে গল্পটা সাজাবো, প্রত্যেকটা সময় আমাদের গল্প নিয়ে চিন্তা করতে হয়। সো গল্প যদি আপনি সুন্দর করে না বুঝেন, গল্পের স্ট্রাকচার যদি আপনি সুন্দর করে, আপনি যে আন্দাজে ভাবেন যে হ্যাঁ উনি অমুক মার্কেটিংয়ের আমার একটা ক্লায়েন্ট আসছে, এই ক্লায়েন্টটা বলছে একটা ফেসবুক অ্যাড সাজাইতে, আমি আন্দাজে এখন একটা ফেসবুক অ্যাড সাজাবো, কখনোই আন্দাজে ফেসবুক অ্যাড সাজাইলে আপনার রেজাল্ট ভালো আসবে না। আপনার সবসময় গল্পের ফরম্যাট ফলো করতে পারতে হবে। ওকে, নেক্সট, এখন আমরা প্রত্যেকটা এলিমেন্টের ভিতরে যাব, যে ক্যারেক্টারের ভিতরে যাব, প্রবলেমের ভিতরে যাব, গাইডের ভিতরে যাব। বাট তার আগে একটা জিনিস মনে রাখবেন, একটু আগে আমি যেটা বললাম যে আপনার কোম্পানির যে হিরো সে তো আপনার কাস্টমার, এবং এই কাস্টমার যে হিরো, এই কাস্টমারকে বোঝার জন্য আপনার 3টা জিনিস জিজ্ঞেস করা খুব জরুরি। 1 নম্বর হলো, আমার কাস্টমার চায় কি। আমার কাস্টমার কিন্তু ফ্রিজ চায় না, আমার কাস্টমার চায় তার তৃষ্ণা নিবারণ যেন হয় সব সময়। আমার কাস্টমার কিন্তু কোর্স চায় না, আমার কাস্টমার চায় ফাইন্যান্সিয়াল ফ্রিডম। আমার কাস্টমার কিন্তু একটা গাড়ি চায় না, আমার কাস্টমার চায় পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে পৌঁছাইতে। সো আমার কাস্টমার বা আমার হিরো অ্যাকচুয়ালি কী চায় এটা বুঝতে পারা জরুরি একটা কোম্পানির জন্য, 1 নাম্বার। সেকেন্ড, আমার কাস্টমার যা চায় তা সে পাচ্ছে না কেন, সমস্যাটা আসলে কি, প্রবলেমটা কি। একটা গল্প কখনো শুরু হয় না যতক্ষণ না পর্যন্ত আমরা জানতে পারি এই গল্পের হিরোকে এবং তার প্রবলেম কি। শাকিব খানের প্রবলেম হইল যে মেয়েকে ভালোবাসে সেই মেয়ে অনেক বড় লোক, তাকেও পাইতেছে না কারণ ও গরিব। এই ছেলে সে তৃষ্ণার্ত, তার পানি খাইতে হবে, তার বাসায় ফ্রিজ নেই, এটা হলো প্রবলেম। যতক্ষণ পর্যন্ত একটা প্রবলেম না আসতেছে ততক্ষণ পর্যন্ত গল্প শুরু হয় না। সো আপনার সবসময় মাথায় রাখতে হবে আমার যে পোটেনশিয়াল কাস্টমার, আমার যে হিরো, তার প্রবলেমটা আসলে কি। এবং থার্ড যে ব্যাপারটা যেটা আপনার বুঝতে হবে সেটা হলো, যদি তার প্রবলেমটা আমরা সলভ করতে পারি তাইলে তার জীবনটা কীরকম হবে। এই 3টা প্রশ্নের উত্তর যদি আপনি পান তাইলে আপনি
মোটামুটিভাবে ভিজুয়ালাইজ করতে পারবেন যে আপনার কাস্টমারের জন্য আপনার মার্কেটিং মেসেজ বা আপনার গল্পটা কীরকমভাবে সাজানো উচিত। তো আমরা এখন ডিপ ডাইভ করবো প্রত্যেকটা স্টেপে। প্রথম স্টেপ হলো ক্যারেক্টার। গল্পের ভিতরে একটা জিনিস আছে, যে জিনিসটাকে বলা হয় স্টোরি গ্যাপ। স্টোরি গ্যাপের মানে হলো যখন আমি ডেফিনেশনটা লিখে রাখছি, আমি ডেফিনেশনটা দেখে পড়তেছি, যে মনে করেন আমি আপনাকে বললাম যে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার বলে আমি থেমে গেলাম, আর বললাম না। আপনার মাথায় পরের লাইন কিন্তু অটোমেটিক্যালি আসতেছে। পরের লাইন আমি আপনাকে বলি নাই, পরের লাইন হয়তো আমি আপনাকে বলবো না, বাট তারপরেও পরের লাইন আপনার মাথার মধ্যে চলে আসতেছে। কেন এই জিনিসটা চলে আসতেছে? এই যে ব্যাপারটা, আনফিনিশড একটা জিনিস ফিনিশ হওয়ার যে আকাঙ্ক্ষাটা, এই ব্যাপারটাকে কপিরাইটিংয়ের ভাষায় বা সিনেমাটোগ্রাফির ভাষায় বলা হয় স্টোরি গ্যাপ। ক্যারেক্টার যখন কোনো একটা কিছু চায়, সেই মাঝখানের যে বাধাটা, সেই বাধাটাকে আমরা সবসময় বলি স্টোরি গ্যাপ। এবং স্টোরি গ্যাপ বিষয়টা বোঝা জরুরি, কারণ স্টোরি গ্যাপ যদি আপনি না বোঝেন তাহলে আপনি কখনোই বুঝবেন না যে আপনার কাস্টমার, আপনার যে হিরো অফ দ্য স্টোরি, সেই যে জিনিসটা চাচ্ছে, সেই জিনিসটা চাওয়ার মাঝখানের যে বাধাটা, সেই বাধাটা আমরা কীভাবে অতিক্রম করব। 3টা প্রশ্ন আমরা জিজ্ঞেস করবো সবসময়। 1 নাম্বার, আমি আপনাকে একটু আগে যেটা বললাম, আমাদের হিরো আসলে চায় কি, আমাদের ক্যারেক্টার আসলে চায় কি। সেকেন্ড, আমাদের ক্যারেক্টার যেটা চায়, এটা যদি সে পায়, তখন এটা তার সার্ভাইভালের জন্য তাকে হেল্প করবে নাকি। একটু কমপ্লিকেটেড শোনাচ্ছে, আমি একটু ভেঙে বোঝাই, তাহলে বোঝাতে সুবিধা হবে। শুরুর দিকে আমি আপনাদের বলতেছিলাম যে আমাদের ব্রেইন যখনই কোনো কিছু আমাদের সার্ভাইভালের সাথে রিলেটেড না, তখনই ওই জিনিসটা ইগনোর করা শুরু করে। এবং তারপরে যদি সার্ভাইভালের সাথে রিলেটেডও হয়, তাও ব্রেন ইগনোর করে, যখন আমাদের ব্রেন দেখে যে ওই জিনিসটা অনেক কমপ্লিকেটেড। সো 2টা ব্যাপার আমাদের সবসময় এনশিওর করতে হবে। 1, সার্ভাইভালের সাথে রিলেটেড হইতে হবে, এবং 2nd, কমপ্লিকেটেড হওয়া যাবে না। সার্ভাইভালের সাথে রিলেটেড জিনিসপত্র কী কী? অনেক কিছুই হইতে পারে, বাট কিছু কমন জিনিস আছে। সেটা হলো কোনো কিছু যদি আমাকে টাকা বাঁচাইতে হেল্প করে, অথবা কোনো একটা কিছু যদি আমাদের টাকা পাইতে হেল্প করে, এগুলো সব সার্ভাইভালের সাথে রিলেটেড জিনিসপত্র। যদি আমার সময় বাঁচে, যদি আমার স্ট্যাটাস বাড়ে, সো রোলেক্স, তারপরে ল্যাম্বরগিনি ইত্যাদি ইত্যাদি, এগুলো আমার স্ট্যাটাস বাড়ায়। স্ট্যাটাস বাড়লে কী হয়? স্ট্যাটাস বাড়লে কম্প্যানিয়নশিপ বাড়ে। সো আমরা যদি ম্যাসলোর হায়ারার্কি অফ নিডসের দিকে আবার তাকাই, একটা হায়ারার্কি অফ নিড কিন্তু ছিল কম্প্যানিয়নশিপ, সোশ্যাল স্ট্যাটাস। সো সোশ্যাল স্ট্যাটাস বাড়লে আমাদের লাভ হয়। আর লাস্টটা হলো ফাইন্ড মিনিং ইন লাইফ, যেটা হলো মাস্টার হায়ারার্কি অফ নিডের একদম উপরের দিকে সবচেয়ে লাস্টের যে স্টেপ, পারপাস খোঁজা জীবনের। আমার হিরো কী চায়, এবং আমার হিরোকে আমি যা দিব তা, এই যে 5টা জিনিস আমি বললাম, এগুলোর মধ্যে বসে নাকি। যদি বসে, তার মানে হলো আমার হিরো মার্কেট ফিট আছে। হিরো মার্কেট ফিট কি? আমার হিরো যা চায় এবং আমি যা দিব তা আমার হিরোর এই সার্ভাইভালের যে ম্যাসলোর হায়ারার্কি অফ নিড, এগুলোর কোনো একটা প্রবলেম সলভ করতেছে। যদি না করে, আমাদের আবার ড্রয়িং বোর্ডে ফেরত যাইতে হবে, কারণ প্রত্যেকটা প্রোডাক্ট আপনার অ্যাসোসিয়েট করতে হবে, বা প্রত্যেকটা সার্ভিস আপনার অ্যাসোসিয়েট করতে হবে কোনো একটা হায়ারার্কি অফ নিডের সাথে। যদি না করতে পারি আমরা, তাহলে কখনোই আমাদের হিরো আমাদের প্রোডাক্ট বা সার্ভিসে আগ্রহী হবে না, কারণ ওর ব্রেইনের মনেই হবে না যে এই জিনিস ওর দরকার। যখন আপনি একটা কোম্পানি চালাচ্ছেন, যখন আপনি একটা প্রোডাক্ট বা সার্ভিসের প্রমোশন করা শুরু করতেছেন, আপনার কাছে একটা ক্লায়েন্ট আসছে, এসে বলছে আমাকে একটা মার্কেটিং ক্যাম্পেইন সাজায় দাও, বা তুমি আমাদের মার্কেটিং নিয়ে ভাবা শুরু করো। প্রথমেই আপনি যে জিনিসটা করবেন সেটা হলো ওই কোম্পানির হিরোকে এটা খুঁজে বের করবেন। সো আমার কাছে মনে করেন একটা কোম্পানি এসেছে, আমরা যেহেতু মার্কেটিং এজেন্সি চালাই, ওটার এক্সাম্পল দিয়ে আমি আপনাদের বলি। একটা কোম্পানি এসেছে, এসে বলছে যে আমরা মাছ ধরার জিনিসপত্র বেচি। রিয়েল এক্সাম্পল বাই দ্য ওয়ে, আমাদের অ্যাকচুয়ালি মাছ ধরার একটা ক্লায়েন্ট আছে, এবং আমরা এই সিমিলার এক্সপিরিয়েন্স করেছি তাদের সাথে। বলে যে আমরা মাছ ধরার একটা জিনিসপত্র বেচি, ওনাদের ওয়েবসাইটে ওনারা মাছ ধরার সব কিছু বেচে। সো মাছ ধরার হাজার হাজার রকম আইটেম আছে, আপনারা যারা জানেন না। এখন আমাদের জন্য তুমি একটা মার্কেটিং ক্যাম্পেইন সাজাও। সো আমরা মার্কেটিং ক্যাম্পেইন সাজানো শুরু করলাম, যে ফেসবুক অ্যাড যাবে, কিছু ভিডিও বানাবো আমরা, ভিডিওগুলো এরকম হবে। সো ফার্স্টেই আমরা যে জিনিস করি সেটা হলো আমাদের হিরোকে এটা ডিফাইন করি। সো আমাদের হিরোকে, যে মাছ ধরতে চায়, এবং আমাদের হিরোর মাছ ধরতে যে কি কি সমস্যা হচ্ছে, এটার একটা লিস্ট করি আমরা। কারণ সমস্যা যতক্ষণ আপনি আইডেন্টিফাই করতে না পারবেন, ততক্ষণ আপনি ওই সমস্যাগুলো নিয়ে কথা বলতে পারবেন না নিজের মার্কেটিং ক্যাম্পেইনে। এবং আপনি যদি ওই সমস্যাগুলো নিয়ে নিজের মার্কেটিং ক্যাম্পেইনে কথা বলতে না পারেন, তাহলে আপনার হিরো কখনোই আপনার সাথে অ্যাসোসিয়েটেড হবে না, কখনোই সে নিজেকে আপনার পার্ট হিসেবে মনে করবে না, কারণ আপনার সেম প্রবলেম নিয়ে কথাই বলতেছেন না। ঠিক আছে? সো যেমন ধরেন, এনসিটিভি কারিকুলাম খুব খারাপ, বাংলা কারিকুলাম খুব খারাপ, ইংলিশ মিডিয়ামের কারিকুলাম খুব ভালো, আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুল চালাই। এটা যদি হয় আমার বিজনেস, আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুল চালাচ্ছি, সেই ক্ষেত্রে আমি যখন মার্কেটিং মেসেজ সাজাবো, আমার বাংলা মিডিয়ামের প্রবলেমগুলো নিয়ে কথা বলতে হবে। যদি আমি বাংলা মিডিয়ামের প্রবলেমগুলো নিয়ে সুন্দর করে কথা বলতে পারি, তাহলে এক্সিস্টিং বাংলা মিডিয়ামের মানুষজন যারা আছে, যারা আমার হিরো, আমার ক্যারেক্টার্স, তারা বুঝবে যে হ্যাঁ, আমরা যেই প্রবলেম ফেস করি, তো এই প্রবলেমগুলো নিয়েই কথা বলে। সো আমাদের মধ্যে একটা
অ্যাটাচমেন্ট হবে, যে অ্যাটাচমেন্টটা যদি না হয় তাহলে আমি কখনোই পরের স্টেজে যেতে পারবো না, যেটা হলো অ্যাকচুয়ালি কিছু বিক্রির চেষ্টা করা। সো সবসময় মনে রাখবেন যে কাস্টমারের প্রবলেম নিয়ে কথা বলা খুব বেশি জরুরি, এবং গল্পের ভাষায়, আমরা যেহেতু পুরো জিনিসটাকে আবার গল্পতে ফেরত নিয়ে আসতেছি, গল্পের ভাষায় এটা আর কিছুই না, এটা হলো ভিলেন। প্রত্যেকটা গল্পে একটা ভিলেন লাগে, এবং ভিলেন যদি না থাকে তাহলে কখনোই একটা গল্প পরিপূর্ণ হয় না। ভিলেন মানে এটা না যে একটা ডাইনোসর আইসা সব কিছু ভেঙে চুরে ফেললো, ওরকম না। ভিলেন বিভিন্ন রকমের হয়। কখনো কখনো ভিলেন ইন্টারনাল হয়, কখনো কখনো ভিলেন এক্সটার্নাল হয়, কখনো কখনো ভিলেন হইতে পারে পোভার্টি, গরিব, আমি এটাই আমার সমস্যা, তখন আমার ভিলেন পোভার্টি। কখনো কখনো ভিলেন হইতে পারে ডিপ্রেশন, কখনো কখনো ভিলেন হইতে পারে আমার কোনো একটা বন্ধু আমার সাথে শত্রুতামি করতেছে, সো বিট্রেয়াল। ভিলেন বিভিন্ন রকম হইতে পারে, বাট একটা ভিলেন থাকা জরুরি, কারণ ভিলেন থেকেই প্রবলেমের সূত্রপাত হয়। সো সবসময় মনে রাখবেন, আপনার মার্কেটিং ক্যাম্পেইন আপনি যদি কখনো ভিলেন নিয়ে কথাবার্তাই না বলেন, প্রবলেম নিয়ে কথাবার্তাই না বলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কাস্টমার কখনোই আপনার সাথে অত রিলেট করতে পারবে না। সো এই ব্যাপারটা খুব জরুরি। মনে রাখবেন 3 ধরনের প্রবলেম আছে, যে 3 ধরনের প্রবলেম নিয়ে আপনার কথা বলা উচিত সবসময় মার্কেটিং ক্যাম্পেইনের ভিতরে। নট লাইক একটা মার্কেটিং ক্যাম্পেইনের ভিতরেই আপনার 3 ধরনের প্রবলেম নিয়ে কথা বলতে হবে। জেনারেলি আপনি যখন একটা ব্যবসা করবেন, আপনার কাস্টমারের প্রবলেমের ব্যাপারে আপনার আইডিয়া থাকবে, আপনি ওই প্রবলেমগুলো নিয়ে রেগুলারলি কথা বলবেন। ইউটিউব ভিডিওতে কথা বলবেন, ফেসবুকের ভিতরে কথা বলবেন, অ্যাডের ভিতরে কথা বলবেন, অর্গ্যানিকের ভিতরে কথা বলবেন, অফলাইনে কথা বলবেন, বিলবোর্ডের ভিতরে কথা বলবেন, সব জায়গায় আপনি এই প্রবলেমগুলো নিয়ে কথা বলবেন। 3 ধরনের প্রবলেম কী কী? প্রথম প্রবলেম হলো এক্সটার্নাল প্রবলেম। নায়ক এই টাইম বোমটা বন্ধ করবে, যদি টাইম বোমটাও বন্ধ করতে না পারে তাইলে এই ফুটবল ফিল্ডটা ধ্বংস হয়ে যাবে। এক্সটার্নাল প্রবলেম সিম্পল, টাইম বোম। মনে করেন আপনি একটা জিম চালান, এক্সটার্নাল প্রবলেম কি আপনার হিরোর? এক্সটার্নাল প্রবলেম হলো সে মোটা, তার পেটটা অনেক মোটা, এটাই প্রবলেম। অত ডিটেলে যাওয়ার দরকার নেই আমাদের, যেটা দেখা যাচ্ছে ওইটাই হলো এক্সটার্নাল প্রবলেম। এরপরে সেকেন্ড টাইপ অফ প্রবলেম হলো ইন্টারনাল প্রবলেম। ও মোটা কারণ ওর এই সমস্যা আছে, যেই কারণে ও মোটা হয়ে যাচ্ছে। ওর বোমটা ডিফিউজ করতে হবে, তার কারণ ওকে দায়িত্ব দেওয়া হয়েছে বোমটা ডিফিউজ করতে, ইন্টারনাল প্রবলেম। থার্ড হলো ফিলোসফিক্যাল প্রবলেম। ও মোটা হইছে কারণ ওর যখন ছোটোবেলায় একা থাকতো অনেক, তখন ওর খাওয়ার একটা অভ্যাস হয়ে গেছে, কারণ তখন বাসায় কেউ ছিল না। এখন ওর আর কিছু করার নেই, ওই হ্যাবিটিও কন্টিনিউ করতেছে। কাজের প্রেশার অনেক বেড়ে গেছে, ওর আর কিছু করার নেই এখন, এই কারণে ওর এই হ্যাবিট থেকে বের হইতে অনেক সমস্যা হচ্ছে, যে কারণে ও মোটা হয়ে যাচ্ছে। এটা ফিলোসফিক্যাল প্রবলেম। ওকে এই বোমটা ডিফিউজ করতে আমরা সিলেক্ট করছি কারণ ছোটোবেলা থেকে আমরা দেখতেছি ও সবচেয়ে ভালো এজেন্ট আমাদের, এবং ও যেভাবে নিজের জীবনকে স্যাক্রিফাইস করে এই কাজ করতে পারবে, ওই কাজ আর কেউ করতে পারবে না, এই কারণেই আমরা ওকে সিলেক্ট করছি। ফিলোসফিক্যাল প্রবলেম। আপনার সবসময় মেকশিওর করতে হবে আপনি আপনার পোটেনশিয়াল কাস্টমারের, আপনার হিরোর এক্সটার্নাল প্রবলেম রেগুলারলি কথা বলতেছেন, ইন্টারনাল প্রবলেম নিয়ে রেগুলারলি কথা বলতেছেন, ফিলোসফিক্যাল প্রবলেম নিয়ে রেগুলারলি কথা বলতেছেন। 3টাই যদি আপনি করতে পারেন, অ্যাটাচমেন্ট এত বাড়বে আপনি টেরও পাবেন না যে এত কেন বাড়তেছে আমার এবং আমার পোটেনশিয়াল কাস্টমার। সবাই এসে বলবে, এক্স্যাক্টলি ভাই, আমি নিজেও জানি না কেন আমি আপনার ব্র্যান্ডকে এত পছন্দ করি। 4টা প্রশ্ন, যে 4টা প্রশ্ন আপনার অবশ্যই জিজ্ঞেস করা উচিত। 1 নম্বর হলো আমার কাস্টমারের ভিলেন কী কী, সেকেন্ড হলো তার ইন্টারনাল প্রবলেম কী কী, থার্ড হলো তার এক্সটার্নাল প্রবলেম কী কী, এবং ফোর্থ হলো তার ফিলোসফিক্যাল প্রবলেম কী কী। ওকে, সো আমার কাস্টমার হু হ্যাজ আ প্রবলেম, আমার ক্যারেক্টার হু হ্যাজ আ প্রবলেম। এরপরে থার্ড স্টেপ ছিল স্টোরির। নাও ওরা একটা গাইড পাবে। সো শাকিব খানের প্রবলেম ছিল ওইটা, এরপরে গাইড ছিল যে বন্ধু। পয়েন্টটা খুব ছোটো, এই পয়েন্টটা আমি খুব বেশি বড় করবো না, বড় করার অ্যাকচুয়ালি দরকারও নেই। সবসময় মনে রাখবেন যে আপনি হিরো না, আপনার কাস্টমার আপনার হিরো। নিজেকে কখনোই হিরো হিসেবে পজিশন করার চেষ্টা করবেন না, এবং আপনি যে একজন গাইড এইটা প্রমাণ করার 2টা উপায় আছে। 2টা উপায় হলো এমপ্যাথি এবং অথরিটি। এই 2টা ক্যারেক্টার আপনার ব্র্যান্ডের শো করতে পারতে হবে মার্কেটিং মেসেজ দিয়ে, যে কোনো ধরনের মেসেজ দিয়ে। আপনি যখন আপনার ওয়েবসাইটের ভিতরেও সবসময় যে মার্কেটিং মানে পেইড চ্যানেলস তা না, আপনার ওয়েবসাইটে তো মার্কেটিং, আপনার অফলাইন অ্যাটেম্প্ট যা যা করতেছেন আপনি ওগুলো তো মার্কেটিং। সো সবসময় মনে রাখবেন যে আপনার সবসময় দেখাইতে হবে আপনি এমপ্যাথেটিক এবং আপনার অথরিটি আছে। এই 2টার খুব ফাইন ব্যালেন্স, খুব বেশি এমপ্যাথেটিক হওয়া যাবে না, খুব বেশি অথরিটিও দেখানো যাবে না। ফাইন ব্যালেন্স যদি আপনি মেনটেন করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার গাইড হিসেবে স্ট্যাটাস বাড়তে থাকবে। সো আমি একটু ভেঙে বলি যে এটার মানে কি। যখন একটা ব্র্যান্ড বলে যে আমরা বুঝি আপনার কষ্ট, এই কারণেই আমাদের আটার দাম সবচেয়ে কম, এই জিনিসটা আসলে কি? এটা হলো দেখানো এমপ্যাথি। কারণ একজন গাইডের সবসময় এমপ্যাথি থাকে। এমপ্যাথি যদি না থাকে, সহমর্মিতা যদি না থাকে, তাহলে সে কখনোই একটা ভালো গাইড হইতে পারে না। এবং আপনার অ্যাজ আ ব্র্যান্ড সবসময় একটা ভালো গাইড হওয়ার চেষ্টা করতে হবে আপনার হিরোর জন্য, যেটা আপনি হইতে পারবেন তখনই যখন আপনি আপনার মেসেজিংয়ে অনেক এমপ্যাথি দেখান। সো আমি বুঝি এটা, বা আমিও এই প্রবলেম ফেস করেছি, বা আমরা জানি এইটার এইটা ওইটা। আপনারা জানেন যে এই ধরনের মার্কেটিং মেসেজ ইউজ করে বিভিন্ন ব্র্যান্ড। কেন করে? কারণ তারা এমপ্যাথি দেখাইতে চায়। সো 1 নম্বর হলো এমপ্যাথি। সেকেন্ড হলো অথরিটি। অথরিটি ব্যাপারটা খুব সিম্পল। আমরা
সেই কোম্পানির কাছ থেকেই কিনি কোনো কিছু যারা আমাদেরকে এই পারসিভড ভ্যালুটা দেয় যে আমরা যা করতেছি তা আমরা মোটামুটি বুঝেই করতেছি। এই কারণে আপনি দেখবেন টুথপেস্টের অ্যাডে একটা সাদা অ্যাপ্রন পরা মহিলা এসে কথা বলে। সাদা অ্যাপ্রন পরা মহিলাটা কিন্তু আসলে ডাক্তার না, উনি মডেল, বাট তারপরেও এই সাদা অ্যাপ্রন পরা মহিলাদের দেখে আমার মনে হয় যে এই টুথপেস্টের কোম্পানি তো ডাক্তারদের কাছ থেকে মতামত নিছে, সো ওদের অথরিটি আছে। অথরিটি বিল্ড করার উপায় অনেক উপায় আছে, বাট সহজ উপায় 4টা: টেস্টিমোনিয়াল দেখানো, অ্যাওয়ার্ড দেখানো, লোগো দেখানো এবং স্ট্যাটস দেখানো। সো টেস্টিমোনিয়াল তো আপনারা বুঝেনি, ক্লায়েন্টের ফিডব্যাক টিডব্যাক ইত্যাদি। অ্যাওয়ার্ড হলো আমরা আমাদের এজেন্সি যেরকম আমরা ইউরোপিয়ান সার্চ অ্যাওয়ার্ডে যাই রেগুলারলি, এটা আমাদের সার্চ ইঞ্জিন মার্কেটিং স্পেসে বেশ জনপ্রিয় একটা অ্যাওয়ার্ড ছিল। লোগো হলো এই 30টা ব্র্যান্ডের সাথে কাজ করছি, লোগো বসাই দিলাম ওয়েবসাইটের ভিতরে। স্ট্যাটস হলো আমাদের অমুক জিনিস ব্যবহার করে 40% মানুষের এই হয়েছে, বা আমাদের তমুক জিনিস ব্যবহার করে 18 জনের মধ্যে 17 জনেরই এই হয়েছে, ওই টাইপ জিনিসপত্রকে বলা হয় স্ট্যাটস। এই 4টা উপায় হলো অথরিটি বিল্ড করার সবচেয়ে সহজ উপায়, বাট অথরিটি বিল্ড করার আরও অনেক উপায় আছে। একটা খুব সহজ উপায় অথরিটি বিল্ড করার হলো এনাফ কন্টেন্ট প্রডিউস করা। যখন একটা ব্র্যান্ড অনেক কন্টেন্ট প্রডিউস করে, আপনার মনে করেন আপনি টুথপেস্ট বেচেন, আপনি যদি 100 ভিডিও বানান টুথপেস্ট কীভাবে কাজ করে, কীভাবে দাঁত ব্রাশ করা উচিত, কী করা উচিত, দাঁতের সুরক্ষার জন্য কী করা উচিত না, আপনার কোনো কিছু আর করতে হবে না, ন্যাচারালি আপনার অথরিটি বিল্ড হয়ে যাবে। টুথপেস্ট ব্যাপারটার ভিতরে আপনাকে একজন এক্সপার্ট হিসেবে দেখা হবে, এবং আপনার যে হিরো, আপনার যে ক্যারেক্টার, সে ন্যাচারালি আপনাকে গাইড হিসেবে মেনে নেবে, কারণ সে এত আপনাকে কনজিউম করে ফেলছে। সবসময় মনে রাখবেন, আমাদের যে হিরো, সে 2টা জিনিস ভাবতেছে: 1, ক্যান আই ট্রাস্ট দিস ব্র্যান্ড, 2, ক্যান আই রেসপেক্ট দিস ব্র্যান্ড। এই 2টা জিনিস যদি সে উত্তর হ্যাঁ বানাইতে পারে, সেই ক্ষেত্রে সে আপনার কাছ থেকে কিনবে। এই 2টার উত্তর যদি হ্যাঁ, 2টারই উত্তর হ্যাঁ হইতে হবে। যদি না হয় তাহলে সে কিন্তু আপনার কাছ থেকে কখনো কোনো কিছু কিনবে না। আপনার কাজ হলো চিন্তা করা, খুব মনোযোগ দিয়ে বসে চিন্তা করা যে আমার ব্র্যান্ডের জন্য স্ট্র্যাটেজিক্যালি আমি কিভাবে এমপ্যাথি এবং অথরিটি বিল্ড করতে পারি। এটা কিন্তু আন্দাজের উপরে না, বা আমি আমার মাথার মধ্যে রাখছি হঠাৎ করে আমি এই জিনিস করব, এরকম না। খুব স্ট্র্যাটেজিক্যালি আপনার করতে হবে যে জানুয়ারিতে আমি এই অ্যাক্টিভিটি করব, ফেব্রুয়ারিতে প্রথম বইমেলার সময় আমি এই অ্যাক্টিভিটি করব, অথরিটি বিল্ড হবে এতে, মার্চে আমি এই জিনিসটা করব, তাহলে এমপ্যাথি বাড়বে, এপ্রিলে আমি এই জিনিসটা করব, তাহলে ওইভাবে স্ট্র্যাটেজিক্যালি আপনার পুরো জিনিসটা করতে হবে। যদি আপনি করতে পারেন তাহলে আপনার অথরিটি এবং এমপ্যাথি বাড়বে। ওকে, আমাদের ক্যারেক্টার ছিল, যার একটা প্রবলেম ছিল, এরপর একটা গাইড আসলো, যেই গাইডের অথরিটি আছে এবং এমপ্যাথি আছে। নেক্সট স্টেপ হলো এই গাইডটা এখন একটা প্ল্যান দিবে। সো বললো যে আমার চাচার কাছে যা, চাচার কাছে চাকরি আছে, তুই চাকরি করতে পারলে তোর এই প্রবলেম মিটে যাবে, সেটা প্ল্যান দিল। সো একইভাবে আপনার অ্যাজ আ কোম্পানি, অ্যাজ আ গাইড, আপনার পোটেনশিয়াল কাস্টমারকে একটা প্ল্যান দিতে হবে, যেন সে ওই কনফিডেন্সটা পায় যে হ্যাঁ, ওর কথা শোনাটা লজিক্যাল। আমার বন্ধু যদি আমাকে ওই চাচার কাছে যা, চাচার চাকরি আছে, এই কারণে চাকরিটা করলে তোর বেতন হবে, বেতন হইলে তুইও বড়লোক হবি, তুইও বড়লোক হইলে তুই নায়িকাকে বিয়ে করতে পারবি, এই জিনিসটুক যদি আমি না বুঝতাম, যদি ও শুধু এটুক বলতো যে আমি তোর গাইড, আমার কথা শোন, শাকিব খান কোনোদিনও শুনতো না। তার কারণ ও যতই ওর অথরিটি থাকুক, যতই ও গাইড হোক, ও প্ল্যানই দেয়নি যে কি করতে হবে। এবং প্ল্যান না দিলে কাস্টমারের মাথার মধ্যে কখনো ক্ল্যারিটি আসে না যে আদৌ এই ব্র্যান্ডের কথা আমার শোনা উচিত নাকি উচিত না। সবসময় মনে রাখবেন, প্ল্যান হয় 2 ধরনের: প্রসেস প্ল্যান এবং অ্যাগ্রিমেন্ট প্ল্যান। প্রসেস প্ল্যান আর কিছুই না, ক্লিয়ারলি আমাদের কাস্টমারকে বোঝানো যে তুমি প্রথমে এটা করবা, এরপরে এটা করবা, তারপরে এটা করবা, তারপরে এটা করবা। সো ফর এক্সাম্পল, মনে করেন আপনি একটা গাড়ি বেচতেছেন, প্রথমে তুমি গুলশানেকের এই দোকানে আসবা, গাড়ি দেখবা, দেখার পরে আমাদের সেলসম্যান তোমাকে গাড়ির ব্যাপারে সব কিছু বোঝাবে, এটা স্টেপ 2। এরপরে তুমি করবা স্টেপ 3, স্টেপ 4 তুমি গাড়ি কিনবা, গাড়ি কেনার পরে স্টেপ 5 আমরা রেজিস্ট্রেশন করবো গাড়ির, স্টেপ 6 আমি গাড়ি তোমাকে বুঝাই দিব, স্টেপ 7 তুমি হ্যাপি। সো এই যে ক্ল্যারিটিটা যে কি আসলে হবে, আমি যদি আপনার কাছ থেকে কোনো একটা কিছু কিনতে চাই, তাহলে প্রথমে কি হয়, আমি কি প্রথমে আপনার ওয়েবসাইটে যাব, আমি কি প্রথমে আপনার ফোন দিব, আমি কি আপনার ফেসবুকে মেসেজ পাঠাবো, আমি আসলে করবোটা কি, এই ক্ল্যারিটিটা যদি না থাকে তাহলে কিন্তু ওই গাইড কখনোই একটা ভালো প্ল্যান দেয় নাই। এবং অ্যাজ আ বিজনেস, অ্যাজ আ গাইড, আপনার সবসময় একটা ভালো প্ল্যান দিতে হবে আপনার কাস্টমারকে, প্রসেস প্ল্যান, যেটা সে ফলো করতে পারে। কাস্টমার ওটা ফলো করবে না সবসময়, বাট কাস্টমার দেখবে যে একটা প্ল্যান আছে, আমি বুঝছি যে হ্যাঁ, আমি জানি না আমি তোমার এই প্ল্যান শুনবো নাকি, বাট আমি বুঝছি যে তুমি চাচ্ছ প্রথমে আমি এটা করি, তারপরে আমি ওটা করি, তারপরে আমি এটা করি, তারপরে আমি ওটা করি। ক্লিয়ার এই প্ল্যান যদি আমরা দেই, তাহলে সবসময় আপনি দেখবেন কাস্টমারের মাথায়, আমাদের ক্যারেক্টারের মাথায় আমাদের গাইডের জন্য রেসপেক্ট এবং অথরিটি অনেক বাড়বে। সেকেন্ড যে ধরনের প্ল্যান, সেটা হলো এগ্রিমেন্ট প্ল্যান। প্রসেস প্ল্যান ক্ল্যারিটি বানায় আমাদের কাস্টমারের মাথায়, সে বুঝে যে ওর সাথে যদি আমি কাজ করি তাহলে এই স্টেপ আমার নিতে হবে, ক্ল্যারিটি বানাইলো। এগ্রিমেন্ট প্ল্যান ফিয়ার সরায়, ভয় সরায়। সো এগ্রিমেন্ট প্ল্যানের মানে হলো
আমরা আমাদের কাস্টমারকে বলবো যে হ্যাঁ, আপনি যদি আমাদের কাছ থেকে গাড়ি কিনেন তাহলে আমরা এইটুক বলতে পারি যে আমাদের গাড়ি আগামী 5 বছরে যদি কখনো কোনো ঝামেলা হয় তাহলে আমরা এই করব। বিভিন্ন এগ্রিমেন্ট সেট করা যে হ্যাঁ, এই জিনিস কিনলে আপনি এই 18টা জিনিস পাবেন, ওই জিনিস কিনলে আপনি এই জিনিস পাবেন, কালকের মধ্যে ডেলিভারি যাবে, এই হবে, ওই হবে, এগুলো হলো এগ্রিমেন্ট। সো আপনার প্ল্যানের সবসময় 2টা পার্ট থাকবে, একটা হলো প্রসেস বুঝাবেন আপনি এবং আরেকটা হলো আপনি এগ্রিমেন্ট বোঝাবেন। 2টা জিনিস যদি আপনি সুন্দর করে করতে পারেন তাহলে আপনার গাইড হিসেবে এস্টাবলিশমেন্ট আরও স্ট্রং হবে এবং আপনার কাস্টমারের মনে হবে যে এই গাইডটার কথা আমি শুনতে রাজি, কারণ এই গাইডটাকে দেখে মনে হচ্ছে এই গাইডটার একটা প্রপার প্ল্যান আছে কী করতে হবে সেই ব্যাপারে এবং আমার প্রবলেমটা আসলেই সলভ হবে। এরপরে নেক্সট স্টেপ হলো কল টু অ্যাকশন। সো আমরা যদি আবার স্টোরি ব্র্যান্ডের ফর্মুলাগুলোর দিকে তাকাই, আ ক্যারেক্টার হ্যাজ আ প্রবলেম, মিটস আ গাইড হু গিভস দেম আ প্ল্যান অ্যান্ড কলস দেম টু অ্যাকশন। সো আমরা এখন 5th স্টেপে আসি, যেটা হলো কল টু অ্যাকশন। সবসময় মনে রাখবেন কাস্টমাররা নিজেরা কখনো অ্যাকশন নেয় না, কাস্টমারদের অ্যাকশন নিতে বলতে হয়। এবং আপনারা একটু চিন্তা করেন, আমি ধরে নিচ্ছি আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের হয় আমার কোর্সে অ্যাক্সেস আছে, আমার প্যাসিভ জার্নাল কিনেছেন আপনারা, অথবা মাগল মেমো কিনেছেন আপনারা, অথবা বিজনেস স্কুলে জয়েন করেছেন আপনারা, আমার যা যা আছে তার কোনো না কোনো কিছু আপনারা হয়তো কিনছেন। আপনি একটু চিন্তা করেন, আমার যে কোর্স আছে এটা আপনি সবসময় জানতেন, আপনি বিভিন্ন ইউটিউবে আমাকে বলতে দেখছেন হয়তো কখনো কখনো, বা আপনি এমনিই জানতেন যে আছে, অন্য কেউ বলছে, বাট আপনি কিনছেন তখনই যখন আমি আপনাকে ওই জিনিসটা কেনানোর জন্য একটা অ্যাড দেখাইছি। খুব কমই এরকম হয় যে আমি কিছুই বলিনি, আপনি হঠাৎ করে সকালবেলা উঠে ঠিক করছেন যে হ্যাঁ আজকে আমি ওনার ওয়েবসাইটে যাব, যে হ্যাঁ একটা জিনিস কিনবো। যদি আপনি এটা ঠিক করে রাখেন যে আমি আজকে সকালবেলা এটা করব, তার মানে হলো গতকালকে আমি হয়তো আপনাকে কিছু একটা দেখাইছিলাম যে কারণে আপনি আজকে এই ডিসিশনটা নিছেন। কাস্টমাররা সবসময় ইনটিউসিভলি মনের নিজের অজান্তেই ওয়েট করে যে তাদেরকে কেউ একজন এসে কিছু একটা করতে বলবে, তারপরে সে ওই জিনিসটা করবে। নিজে নিজে সে কখনো কিছু করে না, কারণ কাস্টমারের মাথা ফগি, সে বিজি অনেক কিছু নিয়ে। তার মাথার মধ্যে শুধু আপনিই নাই, আপনার ওয়েবসাইট থেকে কিছু একটা কিনতে হবে এটা তার মাথার মধ্যে নাই। সো আপনি যদি চান আপনার মধু সে কিনবে, আপনার শাড়ি সে কিনবে, আপনার তাকে বারবার রিমাইন্ডার দিতে হবে কেনার জন্য, কল টু অ্যাকশন দেখাইতে হবে। যদি আমরা না দেখাই তাহলে কখনোই সে তার প্রবলেম থেকেই যাবে, তার প্রবলেম সে সলভ করবে না। ওই যে ছেলে, তৃষ্ণার্ত ছেলে, ও তৃষ্ণার্ত থেকেই যাবে, কিন্তু যতক্ষণ ওকে কেউ না এসে বলবে যে হ্যাঁ এই ফ্রিজটা কিনলে তোমার তৃষ্ণা মিটবে রে ভাই, এখানে ক্লিক করে কেন, তখন দেখবেন সে ঠিকই কিনবে। কিন্তু না বলেন যদি, সে তৃষ্ণার্ত থেকেই যাবে অনির্দিষ্ট কাল পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত তৃষ্ণা ভয়ঙ্কর খারাপ লেভেলে যাবে। বাই দেন ইট ইজ টু লেট, দেখা যাবে কেনার আগেই সে মারা গিয়েছে। এবং এটা অনেক ব্র্যান্ডের সাথে হয় যে তার প্রোডাক্ট বা সার্ভিস অনেক ভালো, কিন্তু সে এনাফ কল টু অ্যাকশন দেয় না, এনাফ বলে নাই দেখে মানুষ কখনো তার প্রোডাক্ট বা সার্ভিস কিনে না। মানুষের ওই প্রবলেমটা থেকেই যায়, যে প্রবলেমটা সে সলভ করতে পারতো এই প্রোডাক্ট বা সার্ভিসটা দিয়ে। 2 ধরনের কল টু অ্যাকশন হয়, ডিরেক্ট কল টু অ্যাকশন এবং ইনডিরেক্ট কল টু অ্যাকশন। 2টা নিয়ে খুব বিস্তারিত আমি আপনাদের বলবো না, আপনারা অলরেডি বুঝতেছেন। ডিরেক্ট কল টু অ্যাকশন মানে হলো এখানে ক্লিক করে এটা কিনো। ইনডিরেক্ট কল টু অ্যাকশন মানে হলো আমি সাটলি বিভিন্ন সময় আমার প্রোডাক্ট বা সার্ভিসের কথা বলতেছি, বাট নট নেসেসারিলি ডিরেক্টলি কিনতে বলতেছি মানুষকে। লাস্ট স্টেপে চলে আসছি আমরা। যখন আপনি একটা গল্প বলতেছেন, সবসময় 2টা জিনিসের একটা হয় গল্পের শেষে। 1 নাম্বার, হিরো একটা হ্যাপি এন্ডিং পায়, 2 নাম্বার, হিরো একটা ট্র্যাজিক এন্ডিং পায়। এই তো। সো ওই ছেলে যখন ফ্রিজ কিনবে, ফ্রিজ কেনার পরে কি হবে? 2টা জিনিসের একটা হবে। 1, ফ্রিজ খুবই ভালো, ফ্রিজ থেকে বরফ বেরোচ্ছে, ফ্রিজ থেকে ঠান্ডা পানি বেরোচ্ছে, ছেলে খুশি, ছেলের প্রবলেম মিটছে। অথবা ফ্রিজ ফালতু, কোনো লাভ হয়নি, ছেলে তৃষ্ণার্ত অবস্থায় মারা গেছে। শাকিব খানের 2টা আউটকামের একটা হবে, আমি এখন বড়লোক হয়ে গেছি, আমি এখন নায়িকাকে বিয়ে করতে পারতেছি। অথবা আমার চাকরি হয় নাই, আমার সব শেষ, আমি এখন মদ খেয়ে মরে যাব। এই তো। সবসময় আপনার গল্পের এন্ডিং আপনি মাথায় রাখবেন, আপনার কাস্টমারকে 2টা জিনিস দেখাইতে হবে যে যদি তুমি আমার প্রোডাক্ট কিনো, আমার সার্ভিস কিনো, তাহলে তোমার লাইফটা কীরকম হইতে পারে, এবং যদি তুমি না কিনো তাহলে তোমার লাইফটা কীরকম ট্র্যাজিক হইতে পারে। 2টাই দেখানো জরুরি। অনেক 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 কোম্পানি মার্কেটিংয়ে এই ভুলটা করে, তারা শুধু পজিটিভটা দেখায়, তারা কখনো নেগেটিভটা দেখায় না, যে আমার জিনিস কিনেন তাহলে আপনার এই হবে। বাট অনেকে এটা দেখাতে ভুলে যায় যে আমার জিনিস না থাকলে আপনার কি হবে। 2 অ্যাঙ্গেলেই আপনার জিনিসটাকে অ্যাটাক করতে হবে। শুধু পজিটিভটা দিয়ে অ্যাটাক করলে আপনি কখনোই কাস্টমারের কাছ থেকে পারফেক্ট সিটিএটা পাবেন, সে কনভার্ট হওয়ার চান্স হাফ কমে যাবে। বাট আপনি যদি 2টাই দেখান, স্পেশালি নেগেটিভটা অ্যাকচুয়ালি বেশিরভাগ সময় পজিটিভটা থেকে বেশি কনভার্ট হয়। লাস্ট কয়েকটা জিনিস আমি আপনাদের বলবো, আমি লিখে রাখছি। প্রত্যেকটা ব্র্যান্ডের একটা বিফোর এবং আফটার থাকা উচিত, নিজের জন্য, নট লাইক মানুষকে দেখানোর জন্য। আমরা সবসময় বিফোর এবং আফটার ভাবলে ভাবি যে এটা মনে হয় একটা ল্যান্ডস্কেপিং কোম্পানি, বা এটা মনে হয় একটা জিম, যে দেখা যায় আগে মোটা ছিল পরে শুকনো হয়েছে, বিফোর আফটার। বাট বিফোর আফটার আমি ওই সেন্সে বলতেছি না। বিফোর আফটার আমি বলতেছি আপনি যেন বুঝতে পারেন যে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের পজিশনিংটা কেমন হওয়া উচিত। সো নিজেকে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করেন। আপনার একটা প্রোডাক্ট বা সার্ভিস আছে এবং আপনি এখন জানেন আপনার পোটেনশিয়াল কাস্টমার কে। এখন আপনি ভাবেন ওদের প্রবলেমটা কী, বুঝলাম আমি ওদের প্রবলেমটা কী, ওদের এখন কেমন লাগতেছে এই প্রবলেমটা নিয়ে, বুঝলাম ওদের কেমন লাগতেছে এই প্রবলেমটা নিয়ে।
এই প্রবলেমটার কারণে ওদের একটা অ্যাভারেজ দিন কীরকম কাটে, বুঝলাম কীরকম কাটে। এই প্রবলেমটার কারণে ওদের সোশ্যাল অ্যাসপেক্টে কী কী ক্ষতি হয়, বুঝলাম কী কী ক্ষতি হয়। এই প্রবলেমটার কারণে ওদের সার্ভাইভালে কী কী ক্ষতি হয়, বুঝলাম কী কী ক্ষতি হয়। এইবার আপনি আপনার সলিউশনটা বসান, যে আমি আমার সলিউশনটা বসাইলাম ফ্রিজ বসানোর পরে এখন ওদের কী অবস্থা প্রবলেমের, এখন ওদের দিনটা কীরকম কাটতেছে, এখন ওদের অ্যাভারেজ ডে কেমন যাচ্ছে, এখন ওদের স্ট্যাটাস কেমন সমাজে, এখন ওদের সার্ভাইভালের অবস্থা কী। এই জিনিসটা যখন আপনি থট এক্সপেরিমেন্টটা করবেন তখন আপনার নিজের মনের মধ্যে ক্ল্যারিটি আসবে যে আমার প্রোডাক্ট বা সার্ভিসের কারণে একটা কাস্টমারের বিফোর কী ছিল, আফটার কী হয়েছে। এবং ওই প্রত্যেকটা বিফোর এবং আফটারের জন্য আপনি কপি বসাইতে পারবেন। প্রত্যেকটা বিফোর এবং আফটার আপনি সুন্দর করে বিভিন্ন সময় অর্গ্যানিক্যালি জানাইতে পারবেন। প্রত্যেকটা বিফোর এবং আফটারের জন্য আপনি সুন্দর করে অ্যাড সাজাইতে পারবেন। সবসময় মনে রাখবেন যে একজন কাস্টমার কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অ্যাটাক করতে হয় কোনো প্রোডাক্ট বা সার্ভিস বেচার জন্য, এবং এই কারণে এই ব্যাপারগুলো বোঝা খুব জরুরি। জাস্ট 8টা জিনিস আমি আপনাদের বলবো এবং তারপরে এই ভিডিওটা শেষ। থ্যাংক ইউ এত বড় একটা মাস্টার ক্লাস দেখার জন্য। অ্যাজ আ ব্র্যান্ড আপনি অনেক কিছুই করতে পারেন নিজেকে অন্যান্যদের থেকে এলিভেট করতে, এবং আপনি যখন নিজেকে পজিশন করতেছেন একজন পোটেনশিয়াল কনজিউমারের কাছে একজন গাইড হিসেবে, তখন এই 8টা জিনিস যদি আপনি করেন, 8টার যে কোনো একটা যদি আপনি করেন, তাহলে আপনি সবসময় নিজেকে, এগুলোর অনেকগুলো অনেক বেসিক্স, আপনাদের বুঝতে কষ্ট হবে না, আপনি অন্যান্য ব্র্যান্ড থেকে নিজেকে আলাদা, অন্যান্য গাইড থেকে নিজেকে একজন আলাদা গাইড হিসেবে বানায় ফেলতে পারবেন। প্রথমটা হইলো অফারিং এক্সট্রা অ্যাক্সেস। আপনি দেখবেন বিভিন্ন কোম্পানি লয়্যালিটি কার্ড দেয়, স্টারবাকস যেরকম লয়্যালিটি কার্ড দেয়, তারপরে অনেক অনেক কোম্পানি আছে যারা লয়্যালিটি কার্ড দেয়, যেসব গ্রামীণ ফোনের স্পেশাল মেম্বারশিপ আছে। আমাকে কয়েকটা ব্যাংক, আমি এয়ারপোর্টে গেলে আমাকে এয়ারপোর্ট থেকে বাসায় নামাই দেওয়ার জন্য চলে আসে, এরকম বিভিন্ন বেনিফিট দেয়। কেন দেয়? কারণ এক্সট্রা অ্যাক্সেস সবসময় গাইডদের এলিভেট করে। ওরা আমাকে একটা এক্সট্রা অ্যাক্সেস দিচ্ছে, এক্সট্রা বেনিফিট দিচ্ছে, ওইটা ওদেরকে এলিভেট করতেছে, আমাকে না, কিন্তু ওদেরকে এলিভেট করতেছে আমার মাথার মধ্যে। সো এটা একটা জিনিস আপনি করতে পারেন। সেকেন্ড, ক্রিয়েটিং স্কেয়ারসিটি অলওয়েজ হেল্পস। আর মাত্র 10টা আছে, অগাস্টের 22 তারিখের পরে শেষ হয়ে যাবে, ডিসকাউন্ট শেষ হয়ে যাচ্ছে আগামীকালকে। এই টাইপ জিনিসপত্র অ্যাকচুয়ালি এখনও কাজ করে, এবং এই টাইপ জিনিসপত্র সৃষ্টির শুরু থেকে কাজ করছে এবং অনেক দিন পর্যন্ত কাজ করবে। থার্ড, একটা প্রিমিয়াম অফার অলওয়েজ নর্মাল অফারকে বিট করে যদি আপনি সুন্দর করে জিনিসটাকে পজিশন করতে পারেন। অনেক কোম্পানি দেখবেন ডায়মন্ড মেম্বার্স আছে। বুগাটির মালিকদের জন্য সম্ভবত দুবাইয়ে আলাদা একটা জোনই আছে যেখানে শুধু বুগাটির মালিকরাই বাড়ি কিনতে পারে, অন্যরা পারে না। সো এই টাইপ জিনিসপত্র আপনি তো বুগাটি বেচবেন না, আপনি নর্মাল সেন্সে আপনার কোম্পানির জন্য আপনি করতে পারবেন। অনেকে নিজেদের জন্য একটা আলাদা ডিসকর্ড সার্ভার বানায়, নিজেদের একটা আলাদা হোয়াটসঅ্যাপ কমিউনিটি বানায় শুধু আমাদের কাস্টমারদের জন্য। এগুলো সবই এক্সাম্পলস যে নিজেদের আলাদা একটা ট্রাইব ক্রিয়েট করা। এরপরে আইডেন্টিটি অ্যাসোসিয়েশন। আমার রোলেক্স আছে, ওরও রোলেক্স আছে, খুব বেশি মানুষের রোলেক্স নাই। সো এরকম একটা অ্যাঙ্গেল যদি আপনি আপনার কোম্পানিতে এস্টাবলিশ করতে পারেন যে আমার এই প্রোডাক্ট লাইন আসলে শুধু স্পেসিফিক কিছু মানুষেরই থাকে এবং তারা আলাদা, এরকম একটা জিনিস যদি এস্টাবলিশ করা যায়, আপনার ব্র্যান্ড অনেকের থেকে অনেক আলাদা হয়ে যাবে। আপনি যদি কারোর অ্যাংজাইটি রিডিউস করতে পারেন, তার ওয়ার্কলোড কমাইতে পারেন, তার টাইম বাঁচাইতে পারেন, তার টাকা ইনকাম করতে হেল্প করতে পারেন, অথবা তার খরচ কমাইতে পারেন, আপনার ব্র্যান্ড অলওয়েজ ভালো করবে। এবং এগুলোর কোনোটাই যদি আপনি না করতে পারেন, লাস্ট অপশন হলো ইন্সপায়ার করা। অনেকে আছে যারা এত জেনেরিক প্রোডাক্ট বেচে যে তাদের পক্ষে স্পেসিফিক্যালি বেনিফিট দেওয়া জেতা কঠিন। যেমন ধরেন নাইকি দুনিয়ার সবচেয়ে ভালো জুতা বানায় না, নাইকির জুতা কি অনেক দামি? তাও না, 40-50 ইউরোতে নাইকির জুতা পাওয়া যায়। নাইকি যেটা করে, ওরা বুঝছে যে আমি তো অ্যাক্সেসও দিতে পারবো না, আমি স্ট্যাটাসও দিতে পারবো না, আমি আলাদা ডায়মন্ড মেম্বারশিপও দিতে পারবো না, আমি এগুলোর কোনোটাই কিছু করতে পারতেছি না। আমি যেটা করবো, আমার যেহেতু ম্যাস প্রোডাক্ট, আমি অনেক মানুষকে বেচতেছি, আমি ইন্সপায়ার করব। কারণ ইন্সপায়ার এমন একটা জিনিস, মোটিভেশন এমন একটা জিনিস যেটা ম্যাস লেভেলে করা সম্ভব। সো নাইকি, জাস্ট ডু ইট। চলো আমরা করি। অ্যাপল, বি ডিফারেন্ট, দ্য থিঙ্ক ডিফারেন্ট, চলো আমরা এটা করি। কারণ আমরা ম্যাস প্রোডাক্ট বানাচ্ছি, আমরা বেস্ট বানাতে পারতেছি না, আমরা আলাদা আলাদা অনেক কিছু করতে পারতেছি না। সো এটা দিয়ে আমি জেনারেট ব্ল্যাঙ্কেট করতেছি। সো হ্যাঁ, এই ব্যাপারগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম। অনেক ডিটেইল আমি শেয়ার করার চেষ্টা করছি, আমার যত নোটস ছিল প্রত্যেকটাই আমি আপনাদের ভেঙে ভেঙে বললাম। কারণ আমি চাই আপনারা এই ব্যাপারগুলো মাথায় রাখেন যখন আপনারা নিজের প্রোডাক্ট বা সার্ভিসের জন্য কাজ করবেন, অথবা যখন আপনারা আপনাদের ক্লায়েন্টদের প্রোডাক্ট বা সার্ভিসের জন্য কাজ করবেন। যেহেতু আমার ভিডিও অনেক মার্কেটিংয়ের মানুষজন দেখেন, আশা করি আপনাদের হেল্প হবে। থ্যাংক ইউ, টাটা।